নমস্কার, আমি সমাপ্ত। তোমাদের সকলকে স্বাগত জানাই মৈত্র স্টোরিতে। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। চলে এলাম তারানাথ তান্ত্রিকের আরও একটি নতুন অভিজ্ঞতার কথা তোমাদের শোনাতে। আজকের অভিজ্ঞতার নাম রঙ্গিলা তন্ত্র, কলমে সিগমা সানিম। তাহলে আর দেরি করছি না, আজকের গল্প শুরু করছি। অফিসের কাজ সেরে বাইরে বের হওয়ার সময় হঠাৎ করে আকাশটা যেন বদলে গেল। সাদা আকাশটা ক্রমেই কালো হয়ে গেল। বৃষ্টি পড়বে কিনা ভাবার আগেই মুষলধারায় বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। এমনভাবে বৃষ্টি পড়ছে যেন সারা শহর ভাসিয়ে নিয়ে যাবে এক্ষুনি। সামনেই একটা দোকান দেখতে পেলাম আমি, আর এক মুহূর্ত দেরি না করে দোকানে প্রবেশও করলাম। দোকানদার আমাকে একখানা গামছা দিয়ে বললেন, দাদাবাবু, গাটা একটু মুছে নিন, না হলে ঠান্ডা লেগে যাবে যে। আমি দোকানদারের কাছ থেকে গামছাখানা নিয়ে শরীরটা মুছে নিলাম। দোকানদার আমায় বললেন, দাদাবাবু, গরম গরম এক কাপ চা দিই, ভালো লাগবে, খান। হ্যাঁ, দিলে তো ভালোই হয়, এক কাপ চা দাও। আর শোনো না, বলছি আমাকে এক প্যাকেট ওই পাসিং শো দিতে পারবে? আপনি এখানে বসুন না, আমি চা আর ওই এক প্যাকেট পাসিং শো নিয়ে এক্ষুনি আসছি। দোকানদার কিছুক্ষণ পর আমাকে এক প্যাকেট পাসিং শো আর চা দিল, আর সাথে এক প্যাকেট বিস্কুটও। পাসিং শোটা ঠাকুর মশাইয়ের জন্য নিয়েছি। এই পাসিং শো ছাড়া ঠাকুর মশাইয়ের গল্প ঠিক জমে না। গল্প না, সত্যি ঘটনা। আধুনিক যুগে এসব ঘটনা কেউ শুনলে একটা কথাই বলবে, যত সব গাঁজাখুরি। সত্যি মিথ্যে জানি না বাপু, তবে ঠাকুর মশাইয়ের গল্পটা খুব সুন্দরভাবে সাজিয়ে বলতে পারেন। বলতে গেলে ঠাকুর মশাইয়ের মুখে গল্প শোনার জন্য বারবার ঠাকুর মশাইয়ের বাড়িতেই আমরা ছুটে যাই। আর শ্রোতা হিসেবে আমার সাথে যুক্ত হয় কিশোরী। কিশোরী আবার বেফাস কথাবার্তাও বলে ফেলে। কতবার যে ঠাকুর মশাইয়ের সামনে বেফাস কথাবার্তা বলে ফেলেছে, আর ঠাকুর মশাই এ কথা শুনেছে তার হিসাব নেই। বৃষ্টি এখনো পড়ছে। আমি ভেবেই যাচ্ছিলাম বৃষ্টি কখন থামবে। বৃষ্টি এইভাবে পড়লে তো বাইরে বের হওয়াই মুশকিল হয়ে যাবে। আমি আবার ছাতা আনিনি। ঘড়ির দিকে তাকিয়ে মনে হলো বৃষ্টি হয়তো থামবে না আজ। এই দোকানেই আজকের দিনটা কাটাতে হবে আমায়। মনটা একেবারে খারাপ হয়ে গেল। কত দিন পরে আজকে এই তারানাথের গল্প শুনবো ভাবছিলাম, কিন্তু বৃষ্টি আসায় সেই আশা চুরমার হয়ে গেল। চায়ের কাপে চুমুক দিতে দিতে হঠাৎ করে দেখলাম কিশোরী আমার সামনে হেঁটে আসছে। আমার মুখে হাসি ফুটে উঠল। আমি কিশোরীকে ডাকলাম, কিশোরী, আরে ও কিশোরী। কিশোরী প্রথমে কোনো উত্তর দিল না। বৃষ্টির শব্দে সম্ভবত আমার ডাক শুনতে পায়নি। দ্বিতীয়বার চেষ্টায় সফল হলাম আমি। এই কিশোরী, কিশোরী, আরে এখানে এসো এসো এসো। কিশোরী মাথা উঁচু করে এক দৃষ্টিতে আমার দিকে তাকালো। কিশোরী বলল, আরে বিভূতি, তুমি এখানে কি করছো? আমি তো ভেবেছি তুমি বাড়িতেই আছো। তোমার বাড়ির দিকেই তো যাচ্ছিলাম। তবে এখানে তোমাকে পেয়ে ভালোই হলো। এই বৃষ্টি ভিজা রাস্তায় কষ্ট করে তোমার বাড়িতে যেতে হবে না। হ্যাঁ কিশোরী, আরে অফিস থেকে বের হওয়ার পরে বৃষ্টি শুরু হয়ে গেল, তাই এখানে আশ্রয় নিয়েছি। একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম। যেভাবে বৃষ্টি পড়ছে বাইরে বের হওয়া তো কষ্টের। তার উপর আমি আবার ছাতা আনিনি। কিন্তু তোমার সাথেই দেখা হলো, তাই ভালোই লাগছে। তুমি নিশ্চয়ই আজ তারানাথের বাড়ি যাচ্ছ, তাই আমাকে ডাকতে যাচ্ছিলে নাকি আমার বাড়িতে? আরে হ্যাঁ, আবার কোথায়, তোমাকে সাথে নিয়ে তারানাথের বাড়িতে একটু যেতাম।
কিন্তু যেভাবে বৃষ্টি হচ্ছে, দুজনে কি তারানাথের বাড়িতে যেতে পারবো? কি বলো তুমি? আরে হ্যাঁ, পারবো না কেন, চেষ্টা করলেই পারবো। একই ছাতায় যেতে পারবো। হে তা শোনো, বলছি তার সময় নষ্ট করে লাভ নেই। চলো চলো, আমরা বেরিয়ে পড়ি। ঠিক আছে, এসো তাহলে, এসো আমার ছাতা নিচে এসো। আচ্ছা বিভূতি, বলছি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। তারানাথের জন্য পাসিং শো নিয়েছে তো? আরে হ্যাঁ হ্যাঁ, তার বলতে এই যে এই পকেটে রেখেছি। চলো এবার, চলো তারানাথের বাড়ির উদ্দেশ্যে চলো। আর বেশি দেরি করা ঠিক হবে না। চলো চলো চলো। পথে যেতে যেতে আমরা দেখলাম একটা তেলে ভাজার দোকান। তেলের গন্ধে মনটা একদম ভালো হয়ে গেল। কিছু তেলে ভাজা কিনে উপস্থিত হলাম তারানাথের বাড়িতে। রাস্তা তখনও ভিজেই ছিল, তবে আমরা একে অপরের কাঁধে ছাতা নিয়ে অনেক কষ্টে পৌঁছালাম তারানাথের বাড়িতে। দরজায় কড়া দিলাম, চারি দরজা খুলে দিল। আরে কাকাবাবু যে, আপনার আপনার ভেতরে আসুন না। আসুন আসুন আসুন, ভেতরে আসুন। আচ্ছা কাকাবাবু, মনে করে আমার পছন্দের শাড়িটা এনেছেন তো? সে শাড়ি কিন্তু আমার খুব পছন্দের কাকাবাবু। আমি হাসি দিয়েই বললাম, হে কাজের চাপ ছিল রে মা, একেবারে ভুলে গিয়েছি। তবে চিন্তা করো না, পরের বার তোমার পছন্দের শাড়িটা আমি নিয়ে আসবই। চারির সাথে একটু কথা বলার পর তারানাথের কাছে পৌঁছানোর প্রস্তুতি নিলাম আমরা। আজকের গল্পে কি নতুন রহস্য লুকিয়ে রয়েছে তা জানি না, তবে এক জায়গায় এসে মনে হলো আসল রহস্য হয়তো আর এক জায়গায়, আর এক সময় অপেক্ষা করছে। চারির কথা শেষ হতেই আমরা তারানাথের কক্ষে প্রবেশ করলাম। কক্ষে ঢুকতেই একটা অদ্ভুত অনুভূতি জেগে উঠল। চারপাশে অন্ধকার, তবে কোথা থেকে এক ধরনের রহস্যময় আলো যেন আসছিল। এরকম জায়গা, এরকম পরিবেশ সত্যি এক বিশেষ ধরনের অনুভূতি দেয়। আমি আর কিশোরী আস্তে আস্তে একে অপরের দিকে তাকিয়ে রইলাম। ঠিক তখনই তারানাথের গম্ভীর কণ্ঠস্বর ভেসে উঠল, এসো এসো হে বিভূতি, এসো এসো কিশোরী, এসো। তোমরা কেমন আছো? তারানাথের গলা শোনা গেল, তবে কিছু একটা অদ্ভুত ছিল, যেন তার কণ্ঠে এক ধরনের অন্ধকারে ডুব দেওয়ার মতন শক্তি ছিল। কিশোরী এক টুকরো হাসি দিয়ে বলল, কেমন আছি তা জানলে তো ভালোই হতো ঠাকুরমশাই, তবে আপনাদের কাছে আসার জন্য আমাদের সব কষ্ট যেন একেবারে মিটে গেল ঠাকুরমশাই। তারানাথ আমাদের দিকে তাকিয়ে মৃদু হাসলেন, তারপর বললেন, আচ্ছা আচ্ছা, বসো বসো, চাটা খেতে খেতে তোমাদের গল্প শোনায়। আজ একটা নতুন গল্প আছে, যা তোমাদের কিছুটা ওই অদ্ভুত লাগতে পারে, কিন্তু বিশ্বাস করো, এটা একেবারে সত্যি। তারানাথ আমাদের কাছে এসে বসে এবং তার পুরনো মলিন খাতা থেকে কিছু পাতা খুলে আমাদের সামনে রাখলেন। তার চোখে সেই অভিজ্ঞতা নিয়ে এক ধরনের তীব্র আগ্রহের ঝিলিক ছিল। মনে হচ্ছিল এই মুহূর্তে তার জীবনের সবচেয়ে বড় রহস্য আমাদের শোনাতে চলেছেন তিনি। শোনো, আজকের গল্প এক রক্ত পিশাচিনী, যাকে সবাই ভয় পায়, কিন্তু খুব কম মানুষই জানে তার আসল পরিচয়টা। তারানাথ হঠাৎ করেই থেমে গেলেন, যেন কিছু খুঁজে বের করতে চান। তারপর তার হাতে থাকা চায়ের কাপটা এক হাতে ধরে তিনি বললেন, এই রক্ত পিশাচিনীর নাম ছিল রঙ্গিলা। সে ছিল এক তান্ত্রিকের শিষ্যা, তবে তার কাজ ছিল ভয়ঙ্কর, অদ্ভুত এবং মানুষের ধারণার বাইরে। আমরা চুপ করে শুনছিলাম। তারানাথ তার খাতা থেকে আর একটা পাতা খুললেন,
রঙ্গিলা নিজের জীবনের পেছনে যে রহস্য রেখেছিল সেটা আজও কেউ জানে না। তবে আমি কিছু কিছু ব্যাপার জানি। সে শিষ্য ছিল এক তান্ত্রিকের, যার নাম ছিল কালামরুদ্র। কালামরুদ্রকে কেউ জীবন্ত অবস্থায় কখনো দেখেনি। সে ছিল এক পাথরের মূর্তির মতন, যার মুখে কোনো অনুভূতি ছিল না। এটা কি সঠিক ঠাকুরমশাই? আপনি কি কি বলতে চাইছেন বলুন তো? রঙ্গিলার কাছে সত্যিই কোনো অদ্ভুত শক্তি ছিল? তারানাথ তার চোখে মুচকি মুচকি হাসলেন। হ্যাঁ হ্যাঁ, ছিল। তবে সেটা কোনো সাধারণ শক্তি ছিল না। রঙ্গিলা মানুষের আত্মা ধারণ করতে পারত। সে যে কাউকে নিজের মাঝে পড়ে নিয়ে সেখান থেকে তার জীবনের সমস্ত শক্তি শুষে নিত। একবার এক গ্রামের লোকেরা তার হাত থেকে বাঁচার জন্য হাজার হাজার চেষ্টা করেছিল, কিন্তু তারা শেষ পর্যন্ত হারিয়ে গিয়েছিল রঙ্গিলার সামনে। বুঝলে, তাদের কোনো শক্তি ছিল না। বিভূতি কিছুটা অবাক হয়ে বলল, তাহলে রঙ্গিলা শেষ পর্যন্ত কোথায় গেল ঠাকুরমশাই? কি ঘটল তার? তারানাথ ধীরে ধীরে আমাদের দিকে তাকিয়ে বললেন, রঙ্গিলা কোনো এক রাত এক পাথরের মূর্তির মতন নির্জন এক জায়গায় স্থাপিত হয়ে গেল। কেউ জানে না কি ঘটেছিল তার সাথে, তবে শুনেছি তার কুকর্মের শেষ পরিণতি ছিল খুব ভয়ঙ্কর। তাকে শেষ দেখা গিয়েছিল এক পাথরের মূর্তির সামনে দাঁড়িয়ে। তখন সে জানতো তার সমস্ত ক্ষমতা শেষ হয়ে যাবে। কিশোরী মুখ লুকিয়ে বলল, তারপর তারপর কি আমরা আর কখনো রঙ্গিলার নাম শুনেছিলাম ঠাকুরমশাই? তারানাথ একটু থেমে চায়ের কাপটা হাতে নিয়ে বললেন, হ্যাঁ, একদিন এক গভীর রাতে যখন গ্রামের লোকেরা তাদের অশরীরী আত্মাদের কথা বলছিল, ঠিক তখনই এক লোকের মুখে আমি শুনলাম রঙ্গিলা ফিরে এসেছে, আবার নতুন রূপে। কিন্তু তার ফিরে আসা এক ভয়ঙ্কর ফিরে আসা। তারানাথের কথা শুনে আমাদের মধ্যে সেলুক ও অসংখ্য প্রশ্ন উঠে গেল, কিন্তু তারানাথ কিছুক্ষণ চুপ থাকলেন। তার চোখে এক ভয়ঙ্কর দৃশ্যের ছায়া। তারপর এক নিঃশ্বাসে তিনি বললেন, এবার যে গল্প শোনে তাকে সাবধান থাকতে হবে। রঙ্গিলার ছায়া কখনোই শেষ হয় না। যে তাকে বিশ্বাস করবে তার জীবনেও একটা অদৃশ্য বিপদ লুকিয়ে থাকতে পারে। গল্প শেষ হতেই আমাদের মধ্যে এক অদ্ভুত নীরবতা ঢুকে গেল। বৃষ্টির শব্দ যেন আরো তীব্র হয়ে উঠল, আর রাতের অন্ধকারটা যেন আরো ঘনীভূত হচ্ছিল। কিশোরীর প্রশ্নের উত্তর দিতে একটু থেমে গেলেন তারানাথ। চায়ের কাপটা হাতে তুলে যেন কিছু একটা ভাবছেন। তার চোখে এক ধরনের অদ্ভুত নীরবতা। কিছুক্ষণ পরে তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, রঙ্গিলার শেষ পরিণতি ছিল যেমন অদ্ভুত, তেমনি তার চলে যাওয়ার পরেও তার নাম এক ধরনের গুঞ্জন হয়ে আঁচড়ে পড়েছিল। অনেকেই বলতো সে এক গভীর কালো জাদুর অধিকারী ছিল। তার চলে যাওয়ার পরেও তাকে মাঝে মাঝে দেখা যেত, তবে সে তখন আর মানুষ ছিল না। সে ছিল এক ভয়ঙ্কর শক্তির প্রতীক। একদিন রাতের আধারে এক পাথরের মূর্তি আবার চলতে শুরু করলো। তারানাথ আমাদের দিকে এক দৃষ্টিতে তাকালেন। কিশোরী
যার মুখের অস্বস্তি বাড়ছিল। গম্ভীরভাবে সে বলল, তারপর এরপর কি আর কেউ তার সন্ধান পেয়েছিল ঠাকুরমশাই? তারানাথ একটু হাসলেন, কিন্তু হাসিটা ছিল অনেকটাই রহস্যময়। একবার আমি নিজেও গিয়েছিলাম সেই জায়গায় যেখানে রঙ্গিলার শেষ দেখা গিয়েছিল। সেটা ছিল একটা পুরনো ভুতুড়ে গ্রাম। শুধু ভাঙা চোরা বাড়ি আর মাটির নিচে চাপা পড়া মানুষের গল্প শোনা যেত, বুঝলে? সেই রাতে আমি সেই পাথরের মূর্তির কাছে পৌঁছালাম। হঠাৎ দেখি সে মূর্তি দুলছে, যেন কোনো শক্তি তাকে চালাচ্ছে। আমি সেখান থেকে পালিয়ে আসলাম, কারণ আমি জানতাম সেখানে কিছু আছে যা মানুষের ধারণার বাইরে। আমি আর কিশোরী নীরব হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। তার কথা যেন আমাদের মনে এক অজানা ভয় তৈরি করছে। তারানাথ আবার বলতে শুরু করলেন, তবে একটা জিনিস জানো, রঙ্গিলা যে ক্ষমতা পেয়েছিল তা তার তান্ত্রিক গুরু কালামরুদ্র থেকে পেয়েছিল। কালামরুদ্রের কাজ ছিল মানুষের মনের মধ্যে ঢুকে তাদের অন্ধকার পক্ষের শক্তিকে জাগিয়ে তোলা। এই শক্তি যদি একবার কোনো মানুষ নিজের মধ্যে ধারণ করে, তবে সে কখনো শান্তিতে থাকতে পারে না। রঙ্গিলাও সেই শক্তির ধারক ছিল। কিশোরী, যার মুখে একটু চিন্তার রেখা ফুটে উঠছিল, ধীরে ধীরে সে বলল, তাহলে ঠাকুরমশাই, আপনি কি মনে করেন সেই শক্তি এখনো পৃথিবীতে আছে? তারানাথ কিছুটা সময় নিয়ে আমাদের দিকে তাকিয়ে বললেন, এটা আমি জানি না, তবে এমন কিছু ঘটনা ঘটছে যা আমাদের মনে করিয়ে দেয় সেই অদৃশ্য শক্তি হয়তো এখনো কোথাও লুকিয়ে আছে। আর যদি সেটা সঠিক সময় প্রকাশ পায়, তাহলে আমাদের সকলের জন্যই ভয়ঙ্কর হবে। আমি আর কিশোরী একে অপরের দিকে তাকালাম। আমাদের মাঝে একটা অদ্ভুত চাপ অনুভূতি হচ্ছিল, যেন কিছু অজানা অশুভ শক্তি আমাদের দিকে এগিয়ে আসছে। তারানাথের গল্পের মাঝে যে রহস্য লুকোনো ছিল তা আমাদের পুরোপুরি বুঝে উঠতে কিছুটা সময় লাগছিল। তবে তার কথা শোনার পর মনে হচ্ছিল সত্যি আমাদের সামনে এক ভয়ঙ্কর অন্ধকার জগতের দরজা খুলতে শুরু করেছে। কিশোরী কাঁপা কাঁপা গলায় বলল, বলছি ঠাকুরমশাই, আপনি তো বলছিলেন যে সেই শক্তি আজও কোথাও আছে। আপনি কি নিশ্চিত যে এটা শুধুই গল্প? আমাদের কি কিছু সতর্কতা নেওয়া উচিত? আপনি কি বলেন ঠাকুরমশাই? তারানাথ চোখ বন্ধ করে গভীরভাবে এক মুহূর্ত ভাবলেন। তারপর তার মুখে এক অদ্ভুত চাহনি ফুটে উঠল। বিভূতি, কিশোরী, আমি তোমাদের বলতে পারি, যে শক্তি রঙ্গিলা নিজের মধ্যে ধারণ করেছিল তা এতটা সহজ নয়। তবে সঠিক সময় এলে সঠিক স্থানেই তার চেহারা প্রকাশ পাবে। আর যখন সেটা ঘটে, তখন কোনো কিছুই আর বাঁচাতে পারবে না। আমরা চুপ করে বসে রইলাম। এই কথা শুনে যেন কিছু অদৃশ্য চাপ আমাদের উপর এসে পড়ল, যেন এক ভয়ঙ্কর শক্তি আমাদের চারপাশে ঘুরছে। তারানাথের কথা সেই রহস্যময় আর অন্ধকার শক্তির কথা আমাদের মনে এক ভয়ঙ্কর আতঙ্কের সৃষ্টি করছিল। কিন্তু কিছুক্ষণ পরেই তারানাথ আবার আমাদের দিকে তাকিয়ে বললেন, তবে এখনো তোমরা কিছু ভয় পাচ্ছ না, কারণ এই শক্তির উপস্থিতি শুধুমাত্র তখনই জানা যাবে
যখন সে ঠিক খোলামেলা প্রকাশ পাবে। এরপর কিছুক্ষণ সবাই নীরব ছিল। বাইরে বৃষ্টি এখনো পড়ছিল, আর তারানাথের কক্ষে আলো ছিল কম। একটা অদ্ভুত শীতলতা, এক অদৃশ্য শ্বাসরুদ্ধকর পরিস্থিতি চারপাশে ঘুরছিল। মনে হচ্ছিল এখন যে কোনো মুহূর্তে অন্ধকারের সেই শক্তি সামনে আসতে পারে। কিন্তু কি ঘটবে এরপর? এটাই ছিল আমাদের প্রশ্ন। আমরা চুপচাপ বসে রইলাম, যেন তারানাথের কথাগুলো আমাদের মনের মধ্যে গভীরভাবে প্রভাবিত হচ্ছিল। তার গম্ভীর কণ্ঠস্বর, সেই অন্ধকার শক্তির কথা যেন আমাদের এক অদৃশ্য তলানিতে ঠেলে দিচ্ছিল। কিশোরী মুখটা কিছুটা পলকহীনভাবে এক দৃষ্টিতে তাকিয়েছিল, আর আমি চায়ের কাপ হাতে অস্বস্তিতেই চুমুক দিচ্ছিলাম। তারানাথ কিছুক্ষণ নীরব থেকে তার চাহনিতে এক ধরনের বিচক্ষণতা নিয়ে বললেন, তবে সব কিছুই এমন সহজ নয় কিশোরী। এই শক্তি, এই অন্ধকার যাকে আমরা ভয় পাই, তার আসল প্রকৃতি কি সেটা বুঝতে হবে, বুঝলে? রঙ্গিলা কখনোই পুরোপুরি মরণশীল ছিল না। তার শক্তি যা সে অর্জন করেছিল তা শুধু এক ধরনের জাদু নয়, এটা ছিল এক ধরনের আত্মার পরিণতি। কিশোরী একটু যেন শঙ্কিত হয়েই বলল, তাহলে আমরা কি কোনো ব্যবস্থা নেব? তার শক্তি যদি আজও পৃথিবীতে থাকে, তাহলে আমাদের কিভাবে সতর্ক থাকতে হবে ঠাকুরমশাই? তারানাথ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, সতর্কতা কিশোরী একমাত্র জানার মাধ্যমেই আসে, বুঝলে? রঙ্গিলা যে শক্তি নিয়ে আসছিল সেটা ছিল নিছক এক বিভ্রম নয়, সে ছিল এক বিশেষ তন্ত্রবিদ্যার অধিকারী, যেখানে শুধুমাত্র জ্ঞানী কোনো কাজে আসবে না। তার বিদ্যা নিয়ে কেউ যদি কখনো একেবারে সঠিক সময় এবং স্থান অনুসরণ করে কাজ শুরু করে, তবে সেই অন্ধকার শক্তি সত্যি মুক্তি পাবে, বুঝলে? আমি একটা বড় টান দিয়ে শ্বাস নিলাম। এতক্ষণে মনে হচ্ছে শুধু শোনা গল্পের মধ্যে থাকাটা আর সম্ভব না। যে রহস্য তারানাথ শেয়ার করছে আমাদের সাথে, তা আমাদের জীবনকেই হুমকির মধ্যে ফেলে দিচ্ছে। কিশোরীও বুঝতে পারছিল সামনে ভয়াবহ কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। ঠাকুরমশাই, আপনি বলছেন যে যদি এই শক্তি পুনরুত্থান ঘটে, তাহলে আমাদের কি করতে হবে? আমি অবশেষে কথাটা বললাম। তারানাথ আমাদের দিকে চুপচাপ তাকিয়ে বললেন, এটা সময়ের ব্যাপার। এখন আমি যা বলবো সেটা খুব সহজ নয়, কিন্তু যদি সত্যি কোনো শক্তি মুক্তি পায়, তখন তাকে আটকানোর জন্য আমাদের কিছু বিশেষ প্রস্তুতি নিতে হবে, বুঝলে? চারির কণ্ঠে হঠাৎ কথা ভেসে এলো, বলছি বাবা, এই প্রস্তুতি কি সবার জন্য উন্মুক্ত? তারানাথ একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, তারপর ঘর থেকে উঠে গিয়ে আলমারি থেকে পুরনো একখানা বই বের করে আনলেন। বইটি ছিল এক অদ্ভুত তন্ত্রবদ্ধ, রোগরে এক প্রাচীন বাধায়ের মতন, যে বই কখনো কোনো সাধারণ মানুষ পড়েনি। বইটির কাঠামো, পাতা সব কিছুই যেন এক ধরনের অস্বাভাবিকতা ধারণ করছিল। বুঝলে, এটাই সেই বই। এর ভেতরেই রঙ্গিলার শেষ যাত্রার রহস্য লুকোনো আছে। আমি এটা দীর্ঘদিন ধরে অনুসন্ধান করে চলেছি। এই বই, এই পৃষ্ঠাগুলোর মধ্যে কিভাবে রঙ্গিলার শক্তি বেঁচে থাকতে পারে তার পদ্ধতি বলা আছে, হে, বুঝলে? কিন্তু তোমরা প্রস্তুত কি? কিশোরী আর আমি একে অপরের দিকে তাকালাম।
এই এই বই, এই রহস্য আর ঠাকুর মশাইয়ের মুখবয়ব সব কিছুই আমাদের মধ্যে এক ধরনের উত্তেজনা এবং ভয়ের অনুভূতি তৈরি করছিল। আমাদের প্রস্তুতি নেওয়া উচিত, তবে পুরোপুরি বুঝে নিতে হবে কিভাবে এই শক্তির মোকাবেলা করা যাবে। আমি ধীরে ধীরে বললাম। ঠাকুর মশাই মৃদু হাসি নিয়েই বললেন, তবে এই প্রস্তুতি নিতে হলে প্রথমে তোমাদের ওই বইয়ের কিছু পাতা খুলতে হবে, আর সে পাতা খুলতে হলে তোমরা যা বলো তা করতে হবে, বিশ্বাস রাখতে হবে। একবার শক্তি বের হলে কোনো কিছু আর ফিরে আসবে না। আমরা চুপ করে বইটির দিকে তাকালাম। তারানাথ ধীরে ধীরে বইটির প্রথম পাতা খুললেন আর তারপর ভেতরে লেখা পড়তে শুরু করলেন। যদি কেউ এই শক্তি নিজের মধ্যে গ্রহণ করতে পারে, তবে সে এক অবর্ণনীয় ক্ষমতার অধিকারী হবে। তবে সে ক্ষমতা পাওয়া সহজ নয়, তাকে নিজেকে অতিক্রম করতে হবে। রঙ্গিলার পথ ধরে যত দূর যায় সে ততই গভীরে প্রবাহিত হবে, কিন্তু একবার সে পথ পাড়ি দিলে ফিরে আসা আর সম্ভব নয়। বইয়ের পাতাগুলো পড়তে পড়তে আমাদের শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। মনে হচ্ছিল বইয়ের পাতাগুলোর মধ্যে যেন কিছু অদৃশ্য শক্তি প্রভাবিত হচ্ছে। আমাদের সামনে এক অন্ধকার ভবিষ্যৎ অপেক্ষা করছিল এবং আমরা শুধু এক পথের সন্ধানই পাচ্ছিলাম। এটা কি আমাদের জন্য সত্যি সুসংবাদ হতে চলেছে, নাকি এক ভয়ঙ্কর অভিশাপ? তারানাথ মাথা নেড়ে বললেন, এটা শুরু হলো বিভূতি, কিশোরী। আমাদের যা কিছু করার সেটা এখন থেকেই শুরু হবে। সময় নষ্ট করলে আর চলবে না। বইটি হাতের মধ্যে নিয়ে তারানাথ উঠে দাঁড়িয়ে বললেন, এটা শেষ না হওয়ার আগেই তোমরা আমাকে অনুসরণ করবে, বুঝলে? আর সঠিক সিদ্ধান্ত নিতে হবে যদি চাও তোমরা ফিরে যেতে পারো। তারানাথ বইয়ের পাতা উল্টে যেতে থাকলেন, যেন তার চোখের দৃষ্টি গভীরভাবে কোনো এক অন্ধকার অতীতে প্রভাবিত হচ্ছিল। কিশোরী এবং আমি একে অপরের দিকে তাকিয়ে রইলাম, যেন আমাদের চোখের সামনে এক নতুন পৃথিবী খুলে যাচ্ছে। তারানাথ ধীরে ধীরে বললেন, এই বইয়ের মধ্যে লেখা রয়েছে একটি প্রাচীন তন্ত্র, যা রঙ্গিলা নিজে লিখে গিয়েছিল। সে জানত একদিন তার শক্তির পুনর্জন্ম হবে। সে নিজেই নিজের ভয়ঙ্কর ক্ষমতাকে হাতে তুলে নিতে চেয়েছিল, বুঝলে? কিন্তু সে কি জানতো যে সেই শক্তি তাকে শেষ পর্যন্ত গ্রাস করবে? তারানাথ যখন বইটির পাতায় চোখ বোলাচ্ছিল, তখন আমি আর কিশোরী অস্থির হয়ে উঠেছিলাম। আমরা জানতাম না এরপর কি ঘটতে চলেছে। বইয়ের পাতা একের পর এক উল্টে যেতে থাকলো। তারানাথ হঠাৎ থেমে গেলেন আর চোখে একটা চিন্তা প্রভাবিত হলো। এখানে যে অন্ধকার শক্তির কথা বলা হচ্ছে তা একটি নির্দিষ্ট সময়ের জন্য ঘুমিয়ে থাকে, কিন্তু যদি কেউ সেই শক্তিকে আবার জাগিয়ে তোলে, তবে তা পৃথিবীকে এক ভয়ঙ্কর অন্ধকারের দিকে ঠেলে দিবে। এই অন্ধকার শক্তি যা রঙ্গিলা নিজের মধ্যে ধারণ করেছিল, তা তার মৃত্যুর পরও পৃথিবীতে রয়ে গেছে। এবার কিশোরী, যার মুখে সন্দেহের ছাপ, সে বলল, বলছি ঠাকুরমশাই, আমরা কি কোনোভাবে এই শক্তিকে আটকাতে পারবো? তার জন্য আমাদের কি কিছু বিশেষ উপায় অনুসরণ করতে হবে? তারানাথ একটু সজাগ হয়েই বললেন, কিন্তু এই উপায়গুলো মোটেও সহজ নয়।
যে শক্তি রঙ্গিলা অর্জন করেছিল তা তো এক প্রাচীন তন্ত্রবিদ্যা থেকে এসেছে। সুতরাং আমাদেরও সেই বিদ্যার দৃঢ় রহস্য জানতে হবে। যদি আমরা জানি সে শক্তি কোথায় লুকোনো আছে, তবে তাকে বোধ করা সম্ভব হবে। তবে তার জন্য আমাদের পুরনো পুঁথি থেকে কিছু বিশেষ গোপন মন্ত্র অনুসরণ করতে হবে। এখন আমরা আরো উদ্বেগগ্রস্ত হয়ে উঠলাম, বইয়ের পাতা একে একে উল্টাতে উল্টাতে। তারানাথ আমাদের কাছে কিছু বিশেষ নির্দেশনা দিলেন। তিনি বললেন, প্রথমেই তোমাদের জানতে হবে রঙ্গিলা যে শক্তি ধারণ করেছিল তা কখনো এক জায়গায় স্থির ছিল না। এটা ছড়িয়ে পড়েছিল এক স্থান থেকে আর এক স্থানে, কিন্তু তা ছিল একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে অবশেষে একত্রিত। ওই স্থানটি তার মৃত্যু ঘটানোর কারণ হয়েছিল। সে জায়গাটি হলো অন্ধকার গহ্বর। আমরা তিনজনই একটু অবাক হয়ে তাকালাম। কিশোরী বলল, অন্ধকার গহ্বর? তা কি ধরনের স্থান ঠাকুরমশাই? আমরা তো কখনো শুনিনি এমন কোনো জায়গার কথা। তারানাথ একটু হাসলেন, তারপর তার চোখের দিকে এক গভীর রহস্যময় চাহনি ফুটে উঠল। এটা সেই জায়গা যেখানে পৃথিবীর সব অন্ধকার শক্তির একত্রিত হওয়ার স্থান। রঙ্গিলার মতন শক্তিশালী কেউ যদি সেখানে চলে যায়, তবে তার শক্তি কখনোই শেষ হয়ে যায় না, বরং সে ওই স্থান থেকে আরো শক্তিশালী হয়ে ফিরে আসে। তার কথা শুনে কিশোরীর চোখে একটা ভয় ফুটে উঠল। তবে সে নিজেকে সামলে নিয়ে বলল, তাহলে ঠাকুরমশাই, সেই জায়গায় কি আমরা যেতে পারবো? ওই শক্তিকে কিভাবে আমরা বন্ধ করব? তারানাথ আবারও বইটির পাতা খুলে এক পৃষ্ঠা থেকে অন্য পৃষ্ঠায় চোখ বুলাতে শুরু করলেন। তার চোখে অদ্ভুত এক ঝিলিক দেখা যাচ্ছিল, যেন কোনো এক অজানা বোধ তাকে আচ্ছন্ন করে রেখেছিল। সেই স্থানটি খুবই দুর্ভেদ্য, তবে একটি গোপন পদ্ধতি রয়েছে যা রঙ্গিলার শক্তি বন্ধ করতে সাহায্য করতে পারে। এটা সেই বিদ্যা যা আমি দীর্ঘদিন অনুসন্ধান করেছি। প্রথমে তোমাদের ওই স্থানটিকে আবিষ্কার করতে হবে, তারপর সেই শক্তির অবরোধ ভাঙার জন্য তোমাদের অন্ধকার গহ্বরে একটি বিশেষ তন্ত্র কার্যকর করতে হবে। আমি আর কিশোরী একে অপরের দিকে তাকালাম। এখন আমাদের সামনে দুটো পথ। একটা ভয়ঙ্কর অন্ধকারে ঢুকে গিয়ে শক্তিকে খুঁজে বের করা, আর অন্যটা হলো সেই শক্তিকে বন্ধ করার জন্য সেই অজানা তন্ত্রের সন্ধান করা। কিশোরী একটানা চিন্তা করল, তারপর সে বলে উঠল, বলছি ঠাকুরমশাই, আপনি কি আমাদের ওই তন্ত্রের কিছু অংশ দেখাতে পারবেন? তারানাথ মুখে এক রহস্যময় হাসি নিয়ে বলে উঠল, এটা সহজ কাজ নয়। তন্ত্রের পুরো কৌশলটা জানতে হলে তোমাদের প্রথমে ওই অন্ধকার গহ্বর আবিষ্কার করতে হবে, তারপর সেখানে গিয়ে সেই শক্তি খুঁজে বের করতে হবে। কিন্তু সাবধান, এটি শুধুমাত্র যারা সত্যিকারের সাহসী, যারা মৃত্যুকে ভয় পায় না, তারা এই কাজে সফল হতে পারে। কিশোরী এক মুহূর্ত নীরব থেকে মাথা ঝাঁকালো। বলছি ঠাকুরমশাই, তাহলে আমাদের প্রস্তুতি নিতে হবে। আমরা কি জানি সেই গহ্বর কোথায়? তারানাথ কিছুটা ভাবলেন, তারপর বলে উঠলেন, আমি জানি সেই গহ্বর পৃথিবীর মধ্যে কোথায় লুকোনো আছে। খুঁজে বের করতে হবে সেই রহস্যময় স্থলটা। এটি খুবই গোপন এবং চিরকালই,
তবে আমার কাছে কিছু তথ্য রয়েছে যা আমাদের সাহায্য করতে পারে। আমরা চুপচাপ বসে রইলাম। গহ্বর, তন্ত্র, অন্ধকার শক্তি, এই সবের মধ্যে আমাদের সাহস আর অবিচল মনোবল নিয়ে কোথায় এগিয়ে যাব আমরা, তা বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু আমরা জানতাম, যেহেতু আমরা এর মধ্যে জড়িয়ে গেছি, আর কিছুই আমাদের ঠেকাতে পারবে না। তারানাথ আবার এক পাতা খুলে পড়া শুরু করলেন। যদি তোমরা সত্যি এই কাজ শুরু করতে চাও, তবে প্রথমে তোমাদের মনে রাখতে হবে, অন্ধকার শক্তির বিরুদ্ধে লড়াই শুরু করতে গেলে আমাদের কিছু উপায় মেনে চলতে হবে। তারানাথ গভীর মনোযোগ দিয়ে বইয়ের পাতায় চোখ বুলোচ্ছিলেন, যেন তিনি কোনো এক প্রাচীন রহস্যের দিকে পা বাড়াচ্ছিলেন। তার কণ্ঠস্বর শীতল ও গম্ভীর। তন্ত্রের ওই পদ্ধতিটি সহজ নয়। তা কেবলমাত্র সেই ব্যক্তি ব্যবহার করতে পারে যে নিজেকে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করতে পারে। একে একে সমস্ত বাধা কাটিয়ে যেতে হবে, আর তার জন্য প্রয়োজন আত্মবিশ্বাস, ধৈর্য এবং সর্বোপরি সেই অন্ধকার শক্তিকে পরাজিত করার সংকল্প। কিশোরী, যার মুখে ভয় ও কৌতূহল একত্রিত হয়েছিল, সে প্রশ্ন করল, কিন্তু ঠাকুরমশাই, আমরা কিভাবে জানব যে সেই শক্তি আবার জেগে উঠেছে, কিংবা আমরা কিভাবে সেই গহ্বর খুঁজে পাবো বলুন তো? তারানাথ চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে থাকলেন, যেন সে মুহূর্তে কোনো এক গভীর চিন্তা করছে। তারপর ধীরে ধীরে সে বললেন, সেই শক্তি যদি জেগে ওঠে, তবে পৃথিবীকে আর কোনো কিছু থামাতে পারবে না। প্রকৃতি তার নিজস্ব অঙ্গকে প্রতিক্রিয়া দেখাবে, বুঝলে? আকাশে কালো মেঘ জমবে, বাতাসে এক অদ্ভুত শীতলতা বিরাজ করবে, আর রাতে অদ্ভুত শব্দ শোনা যাবে। তবে তার জন্য অবশ্যই সে গহ্বরের পথে যাওয়ার সংকেত থাকবে। আমি একটু হতাশ হয়ে বললাম, তাহলে তাহলে তো আমাদের জন্য অপেক্ষা করা ছাড়া আর কিছুই নেই ঠাকুরমশাই। তারানাথ চুপচাপ মাথা নেড়ে বললেন, না বিভূতি, অপেক্ষা করা নয়, সেই শক্তির পথ অনুসরণ করতে হবে। আমি তোমাদের বলছি, আমরা যদি ঠিক সময়ে পদক্ষেপ নেই, তবে আমরা তাকে পরাস্ত করতেই পারব। কিশোরী আরো কৌতূহলী হয়ে উঠল। এখন আমাদের প্রথম পদক্ষেপ কি হবে ঠাকুরমশাই? কোথায় শুরু করব আমরা? এবার তোমাদের প্রথম কাজ হবে এই পুরনো গ্রামটিতে গিয়ে যেখান থেকে রঙিলার শক্তি উঠে এসেছিল, সেই স্থানের প্রথম পদক্ষেপ নিতে হবে। দুজনের মনেই এক অজানা আশঙ্কা ছিল, কিন্তু আমরা জানতাম আমাদের সামনে আর কোনো উপায় নেই। আমরা যেভাবে অন্ধকারের দিকে হাঁটতে চলেছি, সেই পথটাই ছিল একমাত্র উত্তরণ। তারানাথ এবার বইটির পাতার শেষ পৃষ্ঠায় চলে এসেছিল। তিনি ধীরে ধীরে এক পৃষ্ঠা থেকে অন্য পৃষ্ঠায় চোখ বুলিয়ে এক গম্ভীর কণ্ঠে বললেন, এই জায়গাটি যেখানে রঙ্গিলা তার শক্তি পেয়েছিল, তা এখন ভাঙ্গা ও পরিত্যক্ত, কিন্তু তার মধ্যে এখনো সেই শক্তি রয়ে গেছে। আমরা সেখানে পৌঁছলে সেই শক্তির উপস্থিতি অনুভব করতে পারবো। এবার কিশোরী বলল, তাহলে আমরা কবে যাত্রা শুরু করব ঠাকুরমশাই? তারানাথ বইটি বন্ধ করে এক গম্ভীর নিঃশ্বাস নিয়ে বললেন, কাল সকালে আমরা সেই জায়গায় যাব। প্রস্তুতি নাও হে কিশোরী, এটা সহজ হবে না, তবে যদি আমরা একসাথে থাকি তবে সম্ভব। আমি চুপচাপ মাথা নাড়লাম।
তার কথা শুনে মনে হচ্ছিল আমাদের সামনে অদ্ভুত এক যাত্রা অপেক্ষা করছে, এক যাত্রা যা আমাদের জীবনকে বদলে দিতে পারে কিংবা আমাদের অবলম্বন শেষ করে দিতে পারে। এদিন অন্ধকার গহ্বরের দিকে আমাদের যাত্রা শুরু হবে এবং সেখানে আমরা সেই শক্তির মুখোমুখিও হব। আমরা জানতাম না সেই জায়গায় পৌঁছানো কি সম্ভব হবে, কিন্তু একটাই নিশ্চিত, যদি আমরা সঠিক সময় ও স্থানে পৌঁছতে পারি তবে আমরা হয়তো সেই অন্ধকার শক্তিকে রোধ করতে পারব। ভোরের আলো যখন আমাদের চারপাশে ধীরে ধীরে ফুটে উঠল, তখন আমাদের প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেছে। চা খেয়ে আমরা আমাদের ভ্রমণের জন্য প্রস্তুত হয়ে উঠলাম। ঠাকুরমশাই, কিশোরী আর আমি, এই তিনজনেই অবিশ্বাস্য এক শ্বাসরুদ্ধকর যাত্রার জন্য প্রস্তুত ছিলাম। মনে মনে জানতাম আমাদের সামনে কি ভয়াবহ কিছু অপেক্ষা করছে, কিন্তু তা সত্ত্বেও আমরা একে অপরকে সাহস দিলাম এবং একসাথে সেই জায়গায় যাওয়ার জন্য সংকল্প করলাম। ঠাকুরমশাই, কিশোরী এবং আমি ট্রেন ধরে ভ্রমণের জন্য বের হলাম। ঠাকুরমশাইয়ের মুখে কোনো রকমের চিন্তা, কোনো কষ্টের ছাপ কিছুই ছিল না। তার চোখে শুধু এক অদ্ভুত দৃঢ়তা, যেন তিনি জানতেন কিভাবে এই যাত্রা শেষ হবে। কিশোরী কিছুটা অসহায়ভাবে, কিছুটা বিস্ময়ের সাথে তাকিয়েছিল, কিন্তু সেও জানত অন্য কোনো উপায় আর নেই। সবার আগে আমাদের পৌঁছতে হবে সেই পুরনো গ্রামে, যেখানে রঙ্গিলার শক্তির উৎস ছিল। ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি। আমি দেখতে পেলাম আকাশে অস্বাভাবিক মেঘ জমে গেছে। বাতাসে কোনো অস্বাভাবিক গন্ধ ছিল, এক ধরনের গা ঘাটা গন্ধ, যেন পৃথিবী নিজেই ভীত হয়ে উঠেছিল। আমরা তিনজনেই যেন প্রতিটি মুহূর্তের গুরুত্ব বুঝতে পারছিলাম। রাত্রি গভীর হওয়ার আগেই আমরা গ্রামটি পৌঁছালাম। গ্রামটি এখন বেশ ভুতুড়ে মনে হচ্ছিল, যেখানে বাড়িগুলোর জানালা দরজা সব বন্ধই ছিল এবং রাস্তার মধ্যে ভাঙ্গাচোরা পাকা ইটের টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। এটাই সেই গ্রাম যেখানে রঙ্গিলার শক্তির ছায়া প্রথমবার প্রভাবিত হয়েছিল। তারানাথ আমাদের সামনে এগিয়ে গেলেন। তার দৃষ্টি ছিল তীক্ষ্ণ এবং তার গতি ছিল নিঃশব্দ। কিশোরী আর আমি একে অপরকে কিছুটা চুপচাপ তাকিয়ে চললাম। আমরা জানতাম কিছু ভিন্ন রকম কিছু ঘটতে যাচ্ছে এবং এই গ্রামে এসে আমাদের যা করতে হবে তা একেবারে অনিশ্চিত। গ্রামের বাইরে কিছুটা দূরে ছিল একটা পুরনো অর্ধবেহাল মন্দির, যেখানে বলা হয় রঙ্গিলার শক্তি সঞ্চিত ছিল। তারানাথ কিছু সময় নীরব হয়ে দাঁড়িয়ে মন্দিরের দিকে তাকালেন। তিনি তারপর গম্ভীর কণ্ঠে বললেন, কিশোরী, এই মন্দিরটি ছিল রঙ্গিলার শক্তির উৎস। এই জায়গায় আমরা পৌঁছতে পারলেই আমরা তার শক্তির মুখোমুখি হব হে। কিন্তু মনে রেখো, যে শক্তি এখানে রয়েছে তা কোনো সাধারণ শক্তি নয়। কিশোরী এবার সাহসী হয়ে বলল, ঠাকুরমশাই, আমরা প্রস্তুত। যত ভয়াবহ হোক না কেন, আমরা সামনের দিকে এগোব। তারানাথ মাথা নাড়িয়ে মন্দিরের দিকে হাঁটতে শুরু করলেন। আমরা তিনজন একসাথে তার পেছনে পা ফেললাম। মন্দিরের প্রবেশদ্বারে পৌঁছে তারানাথ একসময় থেমে গেলেন। তার চোখে তখন কিছু অদ্ভুত অন্ধকার গাম্ভীর্য ছিল। তিনি আমাদের দিকে তাকিয়ে বললেন, এখন তোমরা যা দেখবে তার কোনো সাধারণ দৃশ্য নয়। কিন্তু মন্দিরের দরজা খোলার সাথে সাথে একটা ঠান্ডা বাতাস প্রভাবিত হতে লাগলো। ভেতরে স্যাঁতসেঁতে দুর্গন্ধ আর অন্ধকারে আচ্ছন্ন এক ভুতুড়ে পরিবেশ ছিল, যেগুলি প্রায় ধ্বংস হয়ে গেছে। কিছু মূর্তি তো এমন জায়গায় পড়েছিল যেগুলো মুখও আলাদা হয়ে গিয়েছিল। কয়েক শতাব্দী ধরে এখানে অন্ধকার শক্তির হাত ছিল। ঠাকুরমশাই, কিশোরী এবং আমি মন্দিরে প্রবেশ করলাম।
তিনি গভীর মনোযোগ দিয়ে চারপাশে তাকাচ্ছিলেন। তারপর এক সময় তিনি আমাদের দিকে তাকিয়েই বললেন, এখানে রঙ্গিলার শক্তি এখনো জীবিত আছে, কিন্তু এখন আমাদের তাকে খুঁজে বের করতে হবে, বুঝলে? এবং একটি বিশেষ মন্ত্র পাঠ করতে হবে যা তার শক্তি আটকাতে পারে। কিশোরী, যার মুখে কিছুটা শঙ্কা ফুটে উঠেছিল, তারপর সে ধীরে ধীরে বলল, তাহলে আপনি কি জানেন সে মন্ত্রটা ঠাকুরমশাই? ঠাকুরমশাই মুখে কোনো অভিব্যক্তি না দেখিয়েই বললেন, হ্যাঁ, আমি জানি। তবে মন্ত্রটি পাঠ করার সময় যে কেউ ভুল করতে পারে, তার জীবন বিপদের মধ্যে কিন্তু পড়বে। মনে রেখো, এই মন্ত্র শুধু সত্যিকার সাহসী মানুষের জন্য। আমি আর কিশোরী একে অপরের দিকে তাকালাম। আমাদের শরীরে তখন যেন এক ধরনের ঠান্ডা অনুভূতি প্রভাবিত হচ্ছিল এবং মনে হচ্ছিল আমাদের সামনে এক ভয়াবহ অবস্থাও অপেক্ষা করছে। তারানাথ সোজা মন্দিরের মধ্যে একটি আলোকিত স্থানে দাঁড়িয়ে গভীর শ্বাস নিয়ে মন্ত্রটি পড়তে শুরু করলেন। অন্ধকারের শক্তি, যারা সময়ের অতলে হারিয়ে গেছে, আজ তোমাকে আমি রুদ্ধ করতে আসলাম। প্রথম শব্দটি উচ্চারণ করার সাথে সাথে পুরো মন্দিরের বাতাসে অদ্ভুত একটা পরিবর্তন অনুভব করতে পারলাম। অন্ধকার ঘন হয়ে আসছিল, বাতাস ভারী হয়ে উঠছিল। তবুও মন্দিরের মধ্যে পা রেখে আমরা যেন সময়ের গন্তব্যে প্রভাবিত হচ্ছিলাম। অন্ধকারের মধ্যে এক অদ্ভুত শীতলতা আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছিল। কিছুক্ষণ পরে আমরা একটি পুরনো তৎকালীন পূজা মঞ্চে পৌঁছালাম, যা এখনো কিছুটা অক্ষত ছিল। সেখানে ধ্বংসপ্রাপ্ত মূর্তিগুলো যেভাবে ফেলে রাখা হয়েছিল তা যেন এক নিদারুণ ইতিহাসের সাক্ষী ছিল। তারানাথ চুপচাপ এবং খুব ধীরে ধীরে তার পকেট থেকে একটা প্রাচীন তন্ত্র পুঁথি বের করলেন। তারপর এক নিঃশ্বাসে বললেন, এখানে এই জায়গাতে রঙ্গিলার শক্তি প্রথম জেগে উঠেছিল। তার এই শক্তি এই মন্দিরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখানে একটা প্রাচীন তন্ত্র রয়েছে যার মাধ্যমে আমরা তার শক্তিকে রোধ করতে পারবো। কিন্তু মনে রেখো, এটা সহজ হবে না। আমিও কিশোরী সজাগ হয়ে তার দিকে তাকালাম। কিশোরী অবাক হয়ে বলল, কিভাবে এই তন্ত্র ব্যবহার করতে হবে ঠাকুরমশাই? আমাদের কি করতে হবে বলুন না। তারানাথ তার কপালে জমে থাকা ঘামের ফোঁটা মুছে বইটি খুলে বললেন, এই তন্ত্রটি এক সময় রঙ্গিলার হাতে ছিল। সে এই তন্ত্রের মাধ্যমে পৃথিবীকে চিরকাল অন্ধকারের দিকে নিয়ে যেতে চেয়েছিল। এখন আমাদের উল্টোভাবে এই তন্ত্রের শক্তিকে ব্যবহার করতে হবে। আমাদের সেই মন্ত্র পাঠ করতে হবে যা একমাত্র রঙ্গিলার ক্ষমতা রোধ করতে সক্ষম। পর তারানাথ বইয়ের একটি বিশেষ পৃষ্ঠা খুলে কিছু অজানা মন্ত্র উচ্চারণ করতে শুরু করলেন। সেই মন্ত্রের শব্দ যেন হালকা হালকা বাতাসের মতো ছড়িয়ে পড়ছিল এবং এক অদ্ভুত গম গম শব্দ সৃষ্টি হচ্ছিল। কিছুক্ষণ পর মন্দিরের চারপাশে এক অদ্ভুত আলো জ্বলে উঠল। তখনই সবার চোখে এক অস্বাভাবিক দৃশ্য ফুটে উঠল। মন্দিরের কোণে একটি কালো ছায়া ভেসে উঠছিল, যে ছায়াটি সজোরে আমাদের দিকে এগিয়ে আসছিল। তারানাথ তীব্র কণ্ঠে বললেন, এটাই রঙ্গিলার শক্তি, আমাদের প্রস্তুত থাকতে হবে। এখন যদি আমরা এক মুহূর্তের জন্য অবলম্বন না হারাই, তাহলে আমরা তাকে রোধ করতে পারবো। কিশোরী একটু ভয় পেয়েই বলল,
এটা এটা কিভাবে সম্ভব ঠাকুরমশাই? এই শক্তির সামনে আমাদের আমাদের কিছুই করার ক্ষমতা নেই। তারানাথ চোখে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে বললেন, আমাদের মধ্যে যদি কোনো ভয় থাকে তাহলে এই শক্তি আমাদের ভেঙে ফেলবে। সুতরাং ভয় কাটাতে হবে, বুঝলে? মন্ত্রের শক্তিতে বিশ্বাস রাখতে হবে। আমি আর কিশোরী একে অপরের দিকে তাকিয়ে রইলাম। আমাদের ভেতরও এক অনিবর্চনীয় ভয় ছিল। তবে আমরা জানতাম আমাদের কাছে আর কোনো বিকল্প নেই। আমরা যদি হারিয়ে যাই তবে পৃথিবী হয়তো অন্ধকারে ডুবে যাবে। তারানাথ মন্ত্র পাঠ করছিলেন। তার মুখে এক এক কঠিন সংকল্প। মন্দিরের চারপাশে সেই কালো ছায়া আরো গভীর হয়ে উঠছিল। একসময় ছায়াটি আমাদের কাছাকাছি চলে এলো এবং এক ভয়ের শব্দ শোনা গেল, যেমন কিছু অসীম অন্ধকার গর্জন করছে। কিশোরী চুপচাপ দাঁড়িয়ে রইল। তার শরীর কাঁপছিল, তবে তার চোখে এক সাহসের ঝিলিক ছিল। সে বলল, আমরা এটা পারবো বিভূতি, পারবো। আমাদের ভয় কাটাতে হবে আর ঠাকুর মশাইয়ের সঙ্গে থাকতে হবে, বুঝেছো? আমি কোনো উত্তর না দিয়ে তার দিকে তাকালাম। তারপর ধীরে ধীরে মাথা নাড়লাম। আমাদের সামনে সেই অন্ধকার শক্তি ছিল, কিন্তু আমাদের মধ্যে এক বিশ্বাস গড়ে উঠেছিল যা আমাদের শক্তি দিল। তারানাথ আবার মন্ত্র পাঠ শুরু করলেন এবং সেই কালো ছায়া হঠাৎ যেন থেমে গেল। কিছুক্ষণ পর আকাশের দিকে তাকিয়ে তারানাথ বললেন, এটা শেষ হয়নি, কিন্তু এই শক্তি এখন আমাদের নিয়ন্ত্রণে আছে। কিছু সময়ের জন্য রঙ্গিলা তার ক্ষমতা হারিয়েছে, তবে পুরোপুরি নয়। কিশোরী আর আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তারানাথ এবার বইটি তুলে ধরে বললেন, এটা একটা সাময়িক বিরতি। রঙ্গিলা পুরোপুরি পরাজিত হবে না যতক্ষণ না আমরা এই তন্ত্রের শেষ অংশ পূর্ণ করে ফেলি। আমরা জানতাম এই যুদ্ধ এখনো শেষ হয়নি, কিন্তু আমরা এক নতুন দৃষ্টিভঙ্গি পেয়েছিলাম। এখন আমাদের আরো বেশি সতর্ক থাকতে হবে, কারণ রঙ্গিলার শক্তি এখনো একদিকে শক্তিশালী ছিল। তারানাথ আকাশের দিকে তাকিয়ে এক গম্ভীর নিঃশ্বাস নিলেন। তার চোখে এক তীক্ষ্ণ দৃপ্তি ছিল, যেন তিনি অন্য কোনো স্তরের জগৎ থেকে সোজা এখানে এসেছেন। তার মন্ত্র পড়া থামানোর সাথে সাথে মন্দিরের চারপাশ এক শীতল নীরবতা বিরাজ করল। সেই কালো ছায়া যেটি এতক্ষণ আমাদের দিকে এগিয়ে আসছিল, এখন হঠাৎ অদৃশ্য হয়ে গেল। চারপাশে সবকিছু যেন স্থির হয়ে গেল, এক নিস্তব্ধতা। কিশোরী কাঁপতে কাঁপতে বলল, আপনি কি জানেন ঠাকুরমশাই, এটা এটা কি শেষ হলো? তারানাথ ধীরে ধীরে মাথা নাড়িয়ে বললেন, এটা শেষ হয়নি কিশোরী, তবে আমাদের কাজটা ঠিকভাবে সম্পূর্ণ হয়েছে। রঙ্গিলা তার শক্তি প্রয়োগের জন্য প্রস্তুত ছিল, কিন্তু এখন সে থেমে গেছে। যতদিন পর্যন্ত আমরা মন্দিরের এই জায়গায় থাকব, তার শক্তি আর জেগে উঠবে না। তাহলে এখন কি হবে? আমরা কি ফিরে যাব? তারানাথ এবার ঘাড় ঘুরিয়ে মন্দিরের অভ্যন্তরে তাকালেন। তার চোখের দিকে যেন এক নতুন দৃঢ়তা এবং শান্তি ছিল। তিনি বললেন, ওই জায়গায় রঙ্গিলার শক্তি রোধ করতে সক্ষম হলেও তা চিরকাল থাকবে না। যে কোনো মুহূর্তে তার শক্তি আবার ফিরে আসতে পারে। আমাদের এখানে আরো কিছু সময় থাকতে হবে, যতক্ষণ না নিশ্চিত হতে পারি যে তার শক্তি পুরোপুরি নিঃশেষিত হয়ে গেছে। কিশোরী চুপচাপে দাঁড়িয়েছিল, কিন্তু তার চোখে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। সে বলল,
আমরা তো আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু কিন্তু এখন মনে হচ্ছে আমরা এক অদৃশ্য বাধাকে কাটিয়ে উঠেছি ঠাকুরমশাই। তারানাথ একটু হাসলেন, কিন্তু সেই হাসি ছিল গম্ভীর, যেন তিনি জানতেন যে যাত্রা এখানেই শেষ হয়নি। ভয়টা আমরা কাটিয়ে উঠেছি ঠিকই, তবে বাস্তবটা কিন্তু আলাদা। পৃথিবী এখনো রঙিলার শক্তির হাত থেকে পুরোপুরি মুক্তি হয়নি। তবে আজকের রাতে এই জায়গা আমাদের জয় হয়েছে। তিনি আবার মন্দিরের দিকে নজর দিলেন। এক মুহূর্তের জন্য চারপাশের সমস্ত অন্ধকার যেন একদম মিলিয়ে গেল। বাতাসে এক অদ্ভুত শক্তি নেমে আসলো, যেন পৃথিবী নিজের প্রতিক্রিয়া দেখাচ্ছিল। তারানাথ হালকা করে বুকের ভেতরে একটি দীর্ঘশ্বাস ফেললেন। তারপর আমরা সবাই একসাথে মন্দির থেকে বেরিয়ে এলাম। চাঁদের আলোয় সেই পুরনো গ্রামটি আরও রহস্যময় হয়ে উঠেছিল। বাতাসে কোনো এক অদৃশ্য শক্তি ইঙ্গিত ছিল, কিন্তু আজকের মতন অন্তত কিছু সময়ের জন্য আমরা সেই শক্তিকে হারিয়েছিলাম। যতক্ষণ না আমরা বাড়ি ফিরে আসলাম ততক্ষণ পর্যন্ত তারানাথ, কিশোরী এবং আমি চুপচাপ হাঁটছিলাম। কোনো কথাই ছিল না, কেবল সেই জয় এবং হারানোর অদ্ভুত অনুভূতি আমাদের ভেতর রয়ে গিয়েছিল। শেষে তারানাথ হালকা একটা হাসি দিলেন এবং বললেন, আজকে যাত্রা শেষ, কিন্তু মনে রেখো, পৃথিবী কোনো সময়ের জন্য একদম নিরাপদ নয়। আসল গল্পটা তো এখনো বাকি।